প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি দখল করলো। এই প্রথমবার যে বিজেপি পশ্চিমবঙ্গে ২০০-র ওপর সিট পেয়ে ক্ষমতা দখল করলো। আর এই প্রথমবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার এলো। এটাই সবথেকে বড় ফ্যাক্টর যে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার এলো ফাইনালি। ৯ই আগস্ট সম্ভবত আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে তো সলতে পাকতে শুরু করেছিল, সলতে হচ্ছিল, তৈরি হচ্ছিল, সলতে পাকানো শুরু হয়ে গেছিল। কিন্তু সবাই ওয়েট করছিল যে ইলেকশনটা কবে আসবে। ইনফ্যাক্ট সেই সময় অনেকে ভেবেছিল যে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। বাট রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। সবাই ওয়েট করছিল। তারপর ২০২৪-এর পুজোর টাইমে বলল উৎসবে ফিরুন। ২০২৫-এর যে পুজোটা গেল সেখানেও ৳১,০০,০০০ ওপর ঘোষণা করা হলো প্রত্যেকটা ক্লাবকে। তারপর তো লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়লো, যুবসাথী এলো, অনেক কিছু করলো কিন্তু ডিএ বাড়ল না। আর ছাত্র, শিক্ষক, ডাক্তার এদেরকে তো পেটানো হলোই রাস্তায়। ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে গেল এবং ১ বছর তো ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত তাদের একটা মান্থলি টাকা দেওয়া হয়েছিল, তারপর সেটা বন্ধ হয়ে গেল। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। ৩ রাউন্ড ৪ রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা এই প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি রাজত্ব করবে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি দখল করলো। এই প্রথমবার যে বিজেপি পশ্চিমবঙ্গে ২০০-র ওপর সিট পেয়ে ক্ষমতা দখল করলো। আর এই প্রথমবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার এলো। এটাই সবথেকে বড় ফ্যাক্টর যে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার এলো ফাইনালি। অর্থাৎ সেন্ট্রালে যে দল ক্ষমতায় রয়েছে, যে দল দেশ চালাচ্ছে, সেই দলই পশ্চিমবঙ্গে রাজ্য সামলাতে এলো। মানে অবশ্যই এটার অল ক্রেডিট গোজ টু মমতা ব্যানার্জি। মানে ক্রেডিট গোজ টু বলতে এই জন্যই যে ২০২৪-এর ৯ই আগস্ট সম্ভবত আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে তো সলতে পাকতে শুরু করেছিল, সলতে হচ্ছিল, তৈরি হচ্ছিল, সলতে পাকানো শুরু হয়ে গেছিলো। কিন্তু সবাই ওয়েট করছিল যে ইলেকশনটা কবে আসবে। ইনফ্যাক্ট সেই সময় অনেকে ভেবেছিল যে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। বাট রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। সবাই ওয়েট করছিল। তারপর ২০২৪-এর পুজোর টাইমে বলল উৎসবে ফিরুন। ২০২৫-এর যে পুজোটা গেল সেখানেও ৳১,০০,০০০ ওপর ঘোষণা করা হলো প্রত্যেকটা ক্লাবকে। তারপর তো লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়লো, যুবসাথী এলো, অনেক কিছু করলো কিন্তু ডিএ বাড়ল না। আর ছাত্র, শিক্ষক, ডাক্তার এদেরকে তো পেটানো হলোই রাস্তায়। ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে গেল এবং ১ বছর তো ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত তাদের একটা মান্থলি টাকা দেওয়া হয়েছিল, তারপর সেটা বন্ধ হয়ে গেল। তো এই সব কিছু হলো ২০২৫-এ। ২০২৫-এ অনেক কিছু ঘটলো। মানুষ ওয়েট করছিল ২০২৬-এর ভোটটার জন্য। ইয়েস, এই ভোটটার জন্য ওয়েট করছিল সবাই যে ভোটটা কবে আসবে। সবাই সবার কাজটা করে দিয়েছে। মানে আজকে মানে যেভাবে ২০২৬-এ ভোটটা হলো, অল ক্রেডিট গোজ টু নির্বাচন কমিশন, ইসিআই। যেভাবে একটা একটা ক্যাজুয়ালিটি হয়নি, কিচ্ছু ঘটেনি, খুব শান্তিপূর্ণভাবে ভোট হলো। তারপর রেজাল্ট তো সবার সামনে। তো আমার কাছে মনে হয় যে এই ভোটটাতে বিজেপি যতটা না এফর্ট দিয়েছে তারা এই জায়গায় আসতে এবং ২০০-র ওপর সিট পেয়ে ক্ষমতা দখল করতে, তার থেকে বেশি এফেক্ট হয়ে গেছে মানুষের জন্য। মানুষ চেয়েছিল আসলে তৃণমূল সরকারকে সরাতে। তাই তারা বিজেপিকে ভোটটা দিয়েছে। কেন? প্রপারলি তৃণমূলকে ফাইট দেওয়ার মতো সাবস্টিটিউট দল আর কেউ ছিল না। ইনফ্যাক্ট যে ২০০টার ওপর সিট পেয়েছে সেখানে হয়তো অনেকে ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড জানে না, কোথা থেকে এসছে, কী করে, রাজনৈতিকভাবে সে কতটা অ্যাক্টিভ থাকতে পারে সেটাও হয়তো অনেকে জানে না। মানে বলতে কোনো বাধা নেই যে ঘাসফুলের এগেনস্টে পদ্মফুল দেখ আর ছাপ মার, দেখ আর বোতাম টেপ, সোজা হিসেব। কে রয়েছে আমার ক্যান্ডিডেট জেনে দরকার নেই। হ্যাঁ, কয়েকজনের তো নাম সামনে রাখতে এসে শুভেন্দু অধিকারী অবভিয়াসলি যেভাবে সামনে থেকে ফাইট দিয়েছে, যেভাবে লিড দিয়েছে, যেভাবে একেবারে নিজে হাতে এই রাজ্যতে বিরোধী দল হিসেবে ফাইট কন্টিনিউ করে গেছে। অবশ্যই রত্না দেবনাথ, যিনি অভয়ার মা, তিনি রয়েছেন। অনেকেই দিয়েছেন। কিন্তু আমি বললাম ২০০টার উপর যে সিট পেয়েছে, সেখানে তো ২০০ জনকে সবাইকে সব ডিটেলে হয়তো কেউ জানে না যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কী আছে। পদ্মফুলকে ছাপ দিতে হবে, বোতাম টিপতে হবে, ব্যাস। এটাই হলো ঘটনা। আর এই যে ফ্যাক্টরগুলো কাজ করেছে, সেই ফ্যাক্টরগুলোর জন্যই আজকে টিএমসি ওয়াশ আউট হয়ে গেছে। কী কী ফ্যাক্টর? টিএমসি ভেবেছিল যে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যত রকমের ভাতা আছে সব ভাতাগুলোতে অ্যামাউন্ট বাড়িয়ে যাব, আমরা ক্যাপচার করে নেব। অথচ ডিএ দেবো না। ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেল, ৩৫,০০০ নতুন মদের দোকান চালু হয়ে গেল, এগুলো নিয়ে কেউ কিছু বলেনি। যেভাবে সিন্ডিকেট, তোলাবাজি চলেছে, বালির দাম বেড়ে গেছে, যারা বাড়ি করছেন, বাড়ি রিপেয়ারিংয়ের কাজ করছেন, তারা জানেন যে বালির দাম কীভাবে বেড়ে গেছে এবং সেটা তাদের ওভারঅল এক্সপেন্সেসের উপর বাড়ছে। সব দিক থেকেই তাই হয়েছে। মাসিক ভাতাগুলো দেওয়া হয় ঠিকই, কিন্তু তার পরিবর্তে মানুষকে পুরো নিংড়ে নিয়েছে এই তৃণমূল সরকার।
আর আনএমপ্লয়মেন্ট তো রয়েছে, যে কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই সেই অর্থে। কয়েকটা আইটি সেক্টরে, তাও তো আইটিতে এখন অনেক চেঞ্জেস এসছে, আপগ্রেডেশন স্কিল আপডেট না করলে আপনি আইটিতে সাস্টেন করতে পারবেন না। তো বেসিক ফান্ডা যেটা হচ্ছে যে একটা বড় মাপের শিল্প, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা, সেরকম নেই। তো সেইগুলো নিয়ে তৃণমূল সরকার কোনো দিন ভাবেনি, তারা শুধু ভাতার উপর ফোকাস রেখেছে। তারা ভেবেছে ক্লাবকে টাকা দিয়ে দেবো, এই সব করে চালিয়ে যাবো, এইভাবেই চালিয়ে গেছে। তো সেখানে মানুষ জাস্ট ওয়েট করছিল যে ভোটটা কবে আসবে, আর মানুষ আজকে দেখিয়ে দিয়েছে। এখানে বলতে পারে যে ট্যাম্পারিং হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সব বাজে কথা। যদি তাই হতো তাহলে এতগুলো আসনে জিততো না, আর নিজেও হেরেছে 15,000 ভোটে। এসআইআর একটা বড় ভূমিকা নিয়েছে। এসআইআরে অবশ্যই মোরলেস 34 লাখের কাছাকাছি নাম বাদ গেছে। যদি ঠিকঠাক বলা হয়, বলা হচ্ছে 90 লাখ, এক্স্যাক্ট ফিগারটা আমার জানা নেই। তো ওই যে ভুয়ো ভোটটা বাদ চলে গেল, তাতে কী হলো, পুরো ফিল্টারের কাজ করলো, ছাঁকনির কাজ করলো। 6.5 কোটি একেবারে জেনুইন ভোটার, তার 90% থেকে 92% অলমোস্ট 5,90,00,000 কাছাকাছি ভোট দান হয়েছে। তো অবভিয়াসলি একটা 90% উপর ভোট দান হচ্ছে, এবং তারা স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে, লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে, এবং সেই জন্যই কিন্তু আজকে রেজাল্টটা রিফ্লেক্ট হয়েছে। অনেকে অনেক কথা বলেছে যে এ সমস্ত কিছু হবে না, এই সেই, মানুষকে ভটকে দেওয়া হচ্ছে, ইনফ্লুয়েন্স করা হচ্ছে, এসব বাজে কথা। আজকে বোঝা গেল যে অনেক মুসলিম বিলংইং ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন মুর্শিদাবাদ আছে, বীরভূম আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা রয়েছে, সেখানেও কিন্তু বিজেপিতে ভোটটা পড়ছে। অবভিয়াসলি মুসলিম অধ্যুষিত এলাকা থেকেও কিন্তু বিজেপি জিতেছে, তার মানে মুসলিমরাও ভোট দিয়েছে, এটাও বোঝা গেল। মাইনরিটি ফ্যাক্টর, মুসলিমরাই একমাত্র টিএমসির ভোট ব্যাঙ্ক, সেটাও আজকে ধোপে টিকল না। তো সব মিলিয়ে দেখতে গেলে দেখা যাক নেক্সট 5 বছর কীরকম কাজ করে। আমার অন্তত মনে হয় যে ভুলভাল প্রকল্পগুলো রয়েছে, যেমন পুজোয় ক্লাবকে টাকা দেওয়া, আরও অনেক কিছু রয়েছে। অবভিয়াসলি মেয়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার, বা নারী সুরক্ষা, বা পড়াশোনার জন্য যদি কোনো বৃত্তির ব্যবস্থা করা হয়, সেটা ঠিক আছে। বার্ধক্য ভাতা ঠিক আছে। বাট এই যে ক্লাবকে টাকা দেওয়ার নামে যে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে, এইগুলো বন্ধ করা উচিত। দুর্গাঙ্গর নামে যে সমস্ত জিনিসগুলো করে শুধুমাত্র মানুষকে আইওয়াশ করানো হয়েছে যে আমরা এই কাজ করছি, ওই কাজ, সেগুলো বন্ধ করা উচিত। যেমন লাইক দীঘা মন্দিরটার আউটফল, মানে আউটপুট যদি দেখা যায় জিরো, তার চেয়ে বেটার হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট ভালো, অবশ্যই মেডিকেল অ্যান্ড হসপিটাল, এইগুলোর ওপর বেশি ফোকাস দেওয়া উচিত, যাতে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো উচিত। মানুষকে যাতে বাইরের স্টেটে গিয়ে, দক্ষিণের রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করানোর থেকে নিজের রাজ্যের ওপর নির্ভরশীলতা বাড়ানোটাও বেশি দরকার, এটা আমার মনে হয়েছে। এবং আরও অনেক কিছু রয়েছে, একটা ভিডিওতে বলাটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো মোরলেস এটাই যে শেষমেশ 15 বছর পর টিএমসি সরকার সরে গেল, বিজেপি সরকার এলো। 5 বছর কেমন হয়, যদি দেখা যায় ঠিকঠাক কাজ করে, দেন রাখা হবে। আদারওয়াইজ অন্যান্য স্টেটে যেরকম চেঞ্জ করা আছে, লাইক কেরালাতে যে জিনিসটা থাকে 5 ইয়ার্স পলিসি, ঠিক কাজ করো নইলে চেঞ্জ করে দাও, সেটা মনে হয় ফলো করলে বাঙালি আবার নিজের জায়গাটা দখল করতে পারবে, আমার এটাই মনে হয়। স্টে টিউন অন বংশ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানান, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।